হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমার আলোচনার বিষয় আইসিএসই দশম শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্গত অমিতাভ দাশগুপ্তের কবিতা খো খো। কবি পরিচিতি, উৎস এবং শব্দার্থ সহ সম্পূর্ণ কবিতাটির পাঠ ও লাইন ধরে ব্যাখ্যা থাকবে আজকের ভিডিওতে। এই কবিতার নামকরণেই বুঝতে পারছো, খো খো নামের যে অতি পরিচিত খেলাটি তাকে কেন্দ্র করে এই কবিতাটি রচিত হয়েছে। এই কবিতার যে নায়িকা সে হলো নিম্নবিত্ত পরিবারের খো খো খেলুড়ে একটি মেয়ে। আলোচনা শুরুর আগে এই খেলাটি সম্পর্কে দু চার কথা একটু বলে নিই। খো খো একটি ঐতিহ্যবাহী ভারতীয় খেলা। এই খেলাটির উৎপত্তি মহারাষ্ট্রে। এই খো খো নামটিও এসেছে মারাঠি শব্দ থেকে। যদিও ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেনিসের মতন অভিজাত খেলার পর্যায়ে এটি পড়ে না। গ্রাম বাংলার সাধারণ ঘরের ছেলেমেয়েরা মনের আনন্দে কবাডি, খো খো এই ঐতিহ্যবাহী খেলাগুলি খেলে থাকে। কিন্তু এই খেলাটি 1936 সালে বার্লিন অলিম্পিক গেমসে এবং 1947 সালে কলকাতা দক্ষিণ এশিয়ান ফেডারেশন গেমসের অন্তর্ভুক্ত হয়েছিল। এবারে আমরা কবি অমিতাভ দাশগুপ্ত সম্পর্কে একটু জেনে নেব। আধুনিক যুগের উল্লেখযোগ্য কবি অমিতাভ দাশগুপ্তের জন্ম হয় 1935 খ্রিস্টাব্দে কলকাতা শহরে। তোমাদের সিলেবাসের ফুল ফুটুক না ফুটুক নামক আরেকটি কবিতার লেখক সুভাষ মুখোপাধ্যায়ের মতোই কবি অমিতাভ দাশগুপ্ত আজীবন মার্ক্সবাদী চিন্তাধারার আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন এবং প্রত্যক্ষভাবে মার্ক্সবাদী পার্টির সদস্য ছিলেন। তার প্রথম কবিতা প্রকাশিত হয় বিখ্যাত দেশ পত্রিকায়। কবি অমিতাভ দাশগুপ্ত বিংশ শতাব্দীর প্রখ্যাত বাংলা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের শেষ উপন্যাস হলুদ নদী সবুজ বনের শ্রুতিলিখন করেছিলেন, অর্থাৎ তিনি লেখকের মুখে শুনে উপন্যাসটি লিখেছিলেন। তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থের নাম সমুদ্র থেকে আকাশ, মৃত শিশুদের জন্য টফি এবং জলে লেখা কবিতার নাম ইত্যাদি। 1996 সালে তিনি জাতীয় কবি নির্বাচিত হন এবং 1999 সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। 2007 খ্রিস্টাব্দে তাঁর জীবনাবসান হয়। এবারে আমরা চলে আসবো কবিতাটির উৎস প্রসঙ্গে, অর্থাৎ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই খো খো কবিতাটি অমিতাভ দাশগুপ্তের কাব্যগ্রন্থ নামক গ্রন্থটি থেকে গৃহীত হয়েছে। আমাদের মূল আলোচনায় আসার আগে প্রতিদিনের মতো বলিনি, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমাদের যদি এই আলোচনাগুলি ভালো লাগে এবং এই ধরনের আলোচনা আরও বেশি করে পেতে চাও, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলে আসছি আজকের মূল পাঠে, অমিতাভ দাশগুপ্তের কবিতা খো খো। মায়ের সঙ্গে ঠোঙা বানায়, বিকেলে খেলে খো খো। বনগাঁ থেকে বার্লিনে যায়, সাধ্যে থাকে রোখো। কবিতাটির নাম বাংলাদেশের অতি পরিচিত একটি খেলা খো খোর নামানুসারে। যদিও আগে বলেছে এই খেলাটি বাংলাদেশের উদ্ভূত নয়, খেলাটির উৎপত্তি মহারাষ্ট্র থেকে এবং খো খো নামটিও একটি মারাঠি নাম। কিন্তু বাংলায়ও এই খেলাটির বহুল প্রচলন রয়েছে। বলা যায় এই খেলাটি শহরে উচ্চবিত্ত বা মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের তুলনায় গ্রামের নিম্নবিত্ত বা দরিদ্র পরিবারের ছেলেমেয়েরাই এই খেলাটির সঙ্গে বেশি করে যুক্ত থাকে। এখানে যে মেয়েটির কথা বলা হয়েছে সেই মেয়েটি খুবই গরিব ঘরের একটি মেয়ে, এতটাই গরিব যে ঠোঙা বানাতে হয় তাকে তার মায়ের সঙ্গে বসে তাদের প্রতিদিনের অন্ন বস্ত্রের যোগান দেওয়ার জন্য। আর বিকেল বেলায় সে যেটুকু সময় পায় সেই সময় সে খো খো খেলে। বনগাঁ হলো উত্তর 24 পরগনা জেলার একটি প্রত্যন্ত অঞ্চল যেখানে এই মেয়েটির বসবাস। সেখান থেকে সে বার্লিনে যায়, জার্মানির একটি শহর বার্লিন।
1936 সালে যেবারে অলিম্পিক গেমস বার্লিনে হয়েছিল, সেইবারে এই খো খো খেলা সেই গেমসের অন্তর্ভুক্ত হয়েছিল। সেই জন্যই এখানে বার্লিন শহরটির কথা বলা হয়েছে, যে বাংলাদেশের সেই গ্রাম বনগাঁ থেকে খো খো খেলেই এই মেয়েটি কোনো একদিন বার্লিনে যাবে এবং তার এই খেলাটিকে ঘিরেই তার যে স্বপ্ন, তার যে সাধনা, তাকে কিন্তু তার দারিদ্র্য, তার জীবন ধারণের প্রতিদিনের যে সংগ্রাম, যে প্রতিকূলতা, তা কিন্তু নিরস্ত করতে পারেনি। সেই জন্যই বলছেন, সাধ্যি থাকে রোখো। কারুর বা কোনো কিছুর যদি সাধ্য থাকে, মেয়েটিকে আটকানো, রোখো মানে থামানো, আটকে দেওয়া। অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন, কেউ যদি চায়, কারোর যদি সাধ্য থাকে, ক্ষমতা থাকে, তাহলে সে যেন মেয়েটিকে তার এই স্বপ্ন, তার এই সাধনা থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে, তা সে পরিস্থিতি হোক বা কোনো অন্য কিছু। মেয়ের বাবা সকাল সন্ধে চৌমাথাতে হকার, ছোট বোনটি 5-এ পড়ে, এখনো দাদা বেকার। মেয়েটি খুবই দরিদ্র ঘরে, বোঝাই যাচ্ছে। তার মাও ঠোঙা বানায়, সেও ঠোঙা বানায়। তার বাবা চৌমাথার হকার, হকারি করে, অর্থাৎ যারা হাঁক দিয়ে ক্রেতাদের কাছে কোনো জিনিস বিক্রি করার চেষ্টা করে, রাস্তায় দাঁড়িয়ে খদ্দেরদের ডেকে ডেকে তার যে পসরা সেটা বিক্রির চেষ্টা করে। চৌমাথাতে দাঁড়িয়ে সেরকমই কিছু হকারি করেন মেয়েটির বাবা। আর দাদা রয়েছে, দাদা বেকার। আর রয়েছে তার একটি ছোট বোন, যে ক্লাস 5-এ পড়ে। এই মেয়েটি কি পড়ে বা আদৌ সে পড়াশুনো করার সুযোগ পায় কিনা, সেটা কিন্তু এখানে বলা হয়নি। তবুও খো খো খেলুড়ে মেয়ে লড়ছে এমন লড়াই, তাকে নিয়ে দেশ শুদ্ধ আম জনতার বড়াই। খো খো খেলুড়ে মেয়ে, অর্থাৎ যে মেয়েটি খো খো খেলে, সে শুধুমাত্র একটু রিল্যাক্সেশন বা বিনোদনের জন্য খো খো খেলে তা নয়। এই খো খো খেলাকে ঘিরে সে তার নিজের অবস্থাকে, নিজের পরিস্থিতিকে উন্নত করার স্বপ্ন দেখে। ওই যে বলা হয়েছে, বনগাঁ থেকে বার্লিনে যায়, অর্থাৎ দেশের প্রতিনিধিত্ব করে সে এই খো খো খেলায়। ফলে তার নাম ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। এই এত কষ্ট, এত প্রতিকূলতার মধ্যেও সে যে তার নিজের স্বপ্নকে এভাবে সফল করার জন্য সাধনা করছে, তা ছড়িয়ে পড়েছে সারা দেশে। তাই দেশ শুদ্ধ আম জনতার বড়াই। আম জনতা মানে সাধারণ লোক, জনসাধারণ। এই খো খো খেলাটা তো খুব উচ্চবিত্তের খেলা নয় বা খুব অভিজাত খেলার মধ্যে পড়ে না, যেমন ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এই ধরনের খেলার মধ্যে পড়ে না। এটা একেবারে গ্রাম বাংলার দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের নিজস্ব খেলা, এবং সেই খেলাটির সঙ্গে আম জনতা ভীষণভাবে জড়িয়ে। অতি সাধারণ ছেলে মেয়ে, অতি সাধারণ জনগণের মধ্যে এই খেলাটি খুব পরিচিত একটি খেলা। এবং এরকম একটি খেলায় একটি মেয়ে দেশের প্রতিনিধিত্ব করে বিদেশে যাচ্ছে, দেশের নাম উজ্জ্বল করছে, সেটা নিয়ে আমজনতার বড়াই। বড়াই মানে একটা অহংকার, একটা গর্ব। এই খো খো খেলুড়ে মেয়ে একসময় দেশ শুদ্ধ সাধারণ মানুষের গর্বের বিষয় হয়ে উঠেছে। হাত ঝুমঝুম, পা ঝুমঝুম, সিয়ারামের খেলা, খেলতে খেলতে সাঁঝের কোলে গড়িয়ে আসে বেলা। একটি দরিদ্র পরিবারের মেয়ে যে সারাদিন সংসারে কাজ করে, তার মাকে ঠোঙা বানানোর সাহায্য করে, এমনিতেই সে ক্লান্ত থাকে, তার উপরে তার হয়তো খুব ভালো খাওয়াও জোটে না। তারপরে সে যখন বিকেল বেলায় এরকম একটা পরিশ্রম সাধ্য খেলা প্রত্যেক দিন অনুশীলন করে, তখন তার তো শরীরে একটা প্রচন্ড চাপ পড়ে, তার ফলে তার হাত পা ঝিমঝিম করে। সেটাকেই এখানে বলছেন কবিতার ভাষায় হাত ঝুমঝুম, পা ঝুমঝুম। এই যে হাত পা ঝিমঝিম করা, এটা ক্লান্তির লক্ষণ, অতিরিক্ত পরিশ্রমের লক্ষণ, অনেক ক্ষেত্রে হয়তো অপুষ্টির লক্ষণ, যেটা সবকিছুই এই খো খো খেলুড়ে মেয়েটির মধ্যে থাকা খুব স্বাভাবিক। তারপরে দেখো বলছে এখানে সিয়ারামের খেলা। খো খো খেলাকেই সিয়ারামের খেলা বলে উল্লেখ করা হচ্ছে। কেন খো খো খেলাকে সিয়ারামের খেলা বলা হচ্ছে সেটা খুব স্পষ্ট নয়। আমরা বলতে পারি খো খো খেলারই আরেক নাম এখানে বলা হচ্ছে সিয়ারামের খেলা। এবং বিকেল বেলায় সে যে খেলতে যায়, খেলতে খেলতে বেলা গড়িয়ে যায়, সাঁঝের কোলে গড়িয়ে আসে বেলা, অর্থাৎ
বেলা গড়িয়ে গিয়ে সন্ধ্যের কোলে ঢলে পড়ে। ভাতের গন্ধে লাফিয়ে ওঠে খিদের নাড়ি ভুঁড়ি, বালিকা তবু উজান ভরা স্বপ্ন করে চুরি। ওই যে বললাম মেয়েটি অত্যন্ত দরিদ্র ঘরের, তার হয়তো ভরপেট পুষ্টিকর খাওয়া জোটে না, তাই সারাদিনের পরিশ্রমের পরে সে যখন আরো পরিশ্রম সাধ্য এই খেলা সাংঘাতিক রকম ভাবে অনুশীলন করে, প্রচুর পরিশ্রম করে এর পেছনে, কারণ এই খেলাকে নিয়ে তার চোখে রয়েছে স্বপ্ন। এই খেলা তার কাছে একটা সাধনা, ফলে তার এই প্রচন্ড পরিশ্রমের পরে প্রচন্ড খিদে পায়। এবং বাঙালির কাছে, বিশেষত দরিদ্র নিম্নবিত্ত পরিবারের বাঙালির কাছে খিদে মানে ভাতের গন্ধ, ভাতই আমাদের প্রধান খাদ্য। তাই সন্ধে গড়িয়ে যাওয়ার পর সে যখন ঘরে ফেরে, তার মা হয়তো সারাদিনের শেষে রান্না করছে, ভাত ফুটলে ভাতের একটা গন্ধ বেরোয়, সেই ভাতের গন্ধে তার খিদেতে নাড়ি ভুঁড়ি লাফিয়ে ওঠে। প্রচন্ড খিদে পেলে শরীরের মধ্যে যে অনুভূতি হয় সেটাকে আমরা বলি পেটের নাড়ি ভুঁড়ি যেন লাফিয়ে উঠছে। এই মেয়েটির ক্ষেত্রেও ঠিক তাই ঘটে প্রতিদিন। কিন্তু এত প্রতিকূলতা, এইরকম দারিদ্র, এমনকি প্রতিদিনকার খিদেটুকুও যাদের মেটে না, তার কিন্তু উজান ভরা স্বপ্ন চোখে ধরা দেয় তার এই খেলাকে ঘিরে। মায়ের সঙ্গে ঠোঙা বানায় বিকেলে খেলে খোখো, খেলার পাতায় সেই মেয়েটির স্বপ্ন চেপে রেখো। আবার সেই প্রথম দুটি লাইনের পুনরাবৃত্তি, মায়ের সঙ্গে ঠোঙা বানায় বিকেলে খেলে খোখো, অর্থাৎ এটাই তার প্রতিদিনের রুটিন। সকালবেলায় পরিবারের একটু অর্থের সুরাহার জন্য সে মায়ের সঙ্গে বসে ঠোঙা বানায়, আর বিকেলে সে তার নিজের স্বপ্ন পূরণের জন্য খো খো খেলে, অনুশীলন করে পেটে খিদে নিয়ে। এবং তার সেই সাধনা, তার সেই স্বপ্ন একদিন পূরণ হবে, এই আশা নিয়েই এই কবিতার শেষ। কারণ সেই আশার বার্তা আমরা কোথায় পাই? এই যে শেষ দুটি লাইনে, শেষ দুটি পংক্তিতে কবি বলছেন, খেলার পাতায় সেই মেয়েটির স্বপ্ন চেপে রেখো। পত্রিকায় খেলার পাতা বলে তো একটি আলাদা পাতা থাকে, যেখানে খেলার খবর, বিশেষত সফল খেলোয়াড়দের খবর থাকে। এই মেয়েটি এই খো খো খেলায় সফল হয়ে দেশের প্রতিনিধিত্ব করে দেশের নাম উজ্জ্বল করার যে স্বপ্ন দেখে, নিজের পরিস্থিতি, নিজের বাবা মা ভাই বোনের অবস্থা একটু উন্নত করার যে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন একদিন সফল হবে। কারণ খেলার পাতায় সেই মেয়েটির সেই স্বপ্নের ছবি একদিন ছেপে বার হবে। এই প্রত্যাশা, এই সুদিনের আশা নিয়েই শেষ হয়েছে কবিতাটি। বন্ধুরা, আমরা দেখলাম গ্রাম বাংলার একটি দরিদ্র মেয়ের খো খেলাটিকে কেন্দ্র করে নিজের জীবনের স্বপ্ন পূরণের ছবি এঁকেছেন কবি এই কবিতায়। পরবর্তীকালে এই কবিতাটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করে দেব। পরের দিন আরও একটি নতুন পাঠ নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা, খুব ভালো থেকো সবাই।